പൊന്മകനെ മുത്തായവനെ നിന്നും സൂര്യനും ചന്ദ്രനും ഒന്നായവനെ കാലം കാത്ത് വച്ച രക്ഷകനെ സംഹാരകനെ ഞങ്ങൾ കണ്ണനായി വന്നവനെ ഭയമേ മാറിപ്പോ നീ അണ്ണൻ വന്നാൽ തുമ്പിട്ട് നില്ല് ഇരുട്ടിൽ സിറ്റി വാഴും രാജാവുക്ക് എല്ലാരും സുല്ല് ഇവനെ തൊഴുവാനായി ജനത്തിരക്ക് കാലം। আমরা আজকে আছি বীজপুর বিধানসভা এবং বীজপুর বিধানসভার নির্বাচনী কার্যালয়, আর তার ঠিক নিচে দাঁড়িয়ে রয়েছি আমি এবং আমার বাদিকে আমি দেখাতে বলবো যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বীজপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারী। তিনি বেরিয়ে পড়বেন আজকের প্রচারে এবং গোটা দিনটা তিনি কিভাবে প্রচার করছেন। স্যার গুড মর্নিং, আজকে আমরা গোটা দিনটা আপনার সঙ্গে থাকবো এবং দেখে নেবো একজন ক্যান্ডিডেট ঠিক কীভাবে প্রচার করছেন, আপনার গোটা দিনের রুটিন সবটা আজকে আপনার সঙ্গে থেকে আমরা জানার চেষ্টা করবো। সো আর ইউ এক্সাইটিং অ্যাবাউট দিস জার্নি, মানে কেমন লাগছে, কি প্রচার হচ্ছে, সবটাই আমরা আজকে আপনার সাথে চলুন দেখা যাক। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বীজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি গাড়িতে উঠছেন এবং তার সঙ্গে থাকবো আমরা এবং আমরা গোটা এই জার্নিটায় তার সঙ্গে থেকে বোঝার চেষ্টা করব যে কিভাবে তাদের এই গোটা প্রচার কর্মসূচি তিনি চালাচ্ছেন। তো আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি বীজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারী মহাশয়কে এবং তার সঙ্গে আজকে গোটা দিনটা থাকবো, প্রশ্ন করব, কথা বলবো এবং অবশ্যই চলতে চলতে রাস্তায় যাদের সঙ্গে তিনি ইন্টারেক্ট করবেন তাদের সাথেও কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে মানুষ কি বলছে, মানুষ কি ভাবছে, বীজপুর কি বলছে। ডে উইথ দ্য ক্যান্ডিডেটের আরও একটা নতুন এপিসোড এবং আমার সঙ্গে ইতিমধ্যেই গাড়িতে রয়েছেন, আমরা ক্যান্ডিডেটের গাড়িতেই রয়েছি, সুবোধবাবু রয়েছেন। কেমন, প্রথমেই যেটা সবাইকে প্রশ্ন করতে হয় সেই প্রশ্নই করব যে কেমন সাড়া পাচ্ছেন বা কি মনে হচ্ছে বীজপুর নিয়ে। বীজপুরে মানুষ 5 বছর আমরা যত জনপ্রতিনিধিরা রয়েছেন, কাউন্সিলর থেকে নিয়ে চেয়ারম্যান নিয়ে যত কাউন্সিলর আমরা রয়েছি, প্রত্যেকটা 5 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, 15 বছরের সরকারি যতগুলো প্রকল্প, দুয়ারে সরকারের মাধ্যমে আমরা বীজপুরের ম্যাক্সিমাম 99% মানুষের কাছে আমরা সেই প্রকল্পগুলো পৌঁছাতে পেরেছি দুয়ারে সরকারের মাধ্যমে। সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আর পানীয় জলের ব্যবস্থা, প্লে গ্রাউন্ড, খেলার যে মাঠগুলো ডেভেলপমেন্ট করা, ঘাটগুলো যে আমাদের গঙ্গাধারে যে ঘাটগুলো আছে ওটা ভালো করে ইনোভেশন করা, আর সব থেকে বড় ঐতিহাসিক যেটা সেটা হচ্ছে আমাদের সাধক রামপ্রসাদ ভিটের, আর সেই রামপ্রসাদ মন্দির ইনোভেশন বিউটিফিকেশন করা, যেটা আমাদের একটা, আপনারা জানেন সাধক রামপ্রসাদ পৃথিবীর প্রথম শ্যামা সঙ্গীত তিনি গিয়েছিলেন। সেই বিখ্যাত জায়গা আমরা হালিশহর পর্যটনে, হালিশহরে আমরা সেটা তুলে ধরার জন্য সাধক রামপ্রসাদের আমরা ভিডিওটাকে আমরা ইনোভেশন করছি। সারা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ যেন জানতে পারে বীজপুরের মধ্যে হালিশহরের রামপ্রসাদ ভিটে, সাধক রামপ্রসাদের ভিটে এখানে ইনোভেশন আসবে পর্যটনে হালিশহরের ক্ষেত্রে। ট্রু। আপনি আপনার জেতার ব্যাপারে কতটা কনফিডেন্ট, কারণ আপনার অপোজিশনও জেতার ব্যাপারে যথেষ্ট কনফিডেন্ট, তিনিও বেশ জোর তার প্রচার চালাচ্ছেন, তো আপনি আপনার জেতার ব্যাপারে কতটা কনফিডেন্ট? আমরা 324 ঘন্টা মানুষের কাজ করি। মানুষ, এই অঞ্চলের মানুষ যখন যেটা দেখেছে তখন সেটা পেয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই অঞ্চলের ল অ্যান্ড অর্ডার, সব থেকে বড় হচ্ছে ল অ্যান্ড অর্ডার। সেই ল অ্যান্ড অর্ডারে আপনারা জানবেন, দেখবেন কি বীজপুর থানা সারা পশ্চিম বাংলার মধ্যে ল অ্যান্ড অর্ডারে শ্রেষ্ঠ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ দিনের শেষে, রাতের শেষে কি চায়, কি আমি অন্তত শান্তিভাবে বাড়িতে আমরা থাকতে পারি, সেই জায়গাটা তাদের ল অ্যান্ড অর্ডার ভালো হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, আর ব্যবসায়ীরা যেরকম ব্যবসা করছে শান্তিভাবে। তো এই ওভারঅল সব কিছু মিলিয়ে মানুষ শান্তি চায় দিনের শেষে, সেই জায়গাটা একটা বড় ব্যাপার। আর আমরা জনপ্রতিনিধি হয়ে যখন যেখানে মানুষ আমাদের ডেকেছে, যখন যেখানে আমাদের যে কোনো কারণে যে কোনো জায়গায় আমাদের ডেকেছে, আমাদের পেয়েছে, আমাদের উপস্থিতি 365 দিন তারা পেয়েছে। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে আমরা জনতা দরবার করতাম, মানুষের কথা শুনতাম, কি প্রবলেম আছে না আছে। আর যেরকম আমি আমার নিজের বাসভবনে একটা এমএলএ অফিস রয়েছে, 2 পৌরসভার একটা এমএলএ অফিস করেছি, যেন মানুষ
তার প্রয়োজনীয় যেগুলো আমাদের কাগজে কোনো রকম দরকার রয়েছে বা লেটার প্যাডের দরকার রয়েছে, বিভিন্ন সংক্রান্ত ব্যাপার রয়েছে, যেন তারা অ্যাভেলেবেল সেসব অফিসগুলোতে পায়, যেন বেশি ঘোরাঘুরি করতে না হয়, ডে টু ডে সঙ্গে সঙ্গে পেয়ে তার বন্দোবস্ত আমরা করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই অঞ্চলের মানুষ অনেক খুশি, তারা প্লিজড কি আমরা সবসময় আমরা জনপ্রতিনিধি মানে মানুষের সঙ্গে থাকবে, সেটা আমরা পেয়েছি। তো সেখানে মানুষ দুহাত ধরে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রয়েছে, সেই প্রকল্পগুলো আপনারা জানেন, স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মী ভান্ডার, এখন যুব সাথী, এই যে কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন সমব্যাথী, যে বিভিন্ন সাধারণ মানুষের যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, তাতে মানুষ অনেক খুশি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, জানে দিনের শেষে রাতে শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মানুষের কেউ ভালো চায় না। ট্রু। আরেকটা জরুরি প্রশ্ন যেটা আসছেই, সেটা হচ্ছে যে এবার আপনার যিনি কম্পিটিটর বা তার আপনার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী, আমি বিজেপি প্রতিদ্বন্দ্বীর কথা বলছি, তিনিও বেশ গরম গরম কথা বলছেন এবং তিনিও বেশ জেতার ব্যাপারে কনফিডেন্ট। তো এইটা কি কোথাও গিয়ে বীজপুর একটা খুব মানে ব্যাটেল গ্রাউন্ড বীজপুর এরকম কিছু মনে হচ্ছে? না, দেখুন, বামফ্রন্টের আমলে বীজপুর বামফ্রন্টের দুর্গ ছিল। যখন এমপি নির্বাচন হতো, সিপিএম এখান থেকে ৭৬,০০০ ভোটে লিড করত বীজপুর বিধানসভা থেকে। তো অথচ নির্ঝরিণী বলে ও জগদীশ দাস অনেকেই ছিলেন, আমি ওটা বলছি না, মানে এমপি ইলেকশনে একটা বিধানসভা লিড দিত, সেটা ৭৬,০০০ ভোট, সেটা হচ্ছে বীজপুর থেকে দিত, বীজপুর বিধানসভা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে বিজেপি যে ভোটগুলো পেয়েছে আগামী দিন, সেইগুলো বামফ্রন্টে যারা ভোটার রয়েছে, সিপিএম এর ভোটার রয়েছে, সেইগুলো কনভার্ট হয়ে তারা কনভার্ট হয়ে চলে গেছে ইয়ের কাছে, বিজেপিতে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিজেপি যে প্রার্থী দাঁড়িয়েছে, অনেক সিনিয়র মানুষ, ববিদা, দেবাশিস রক্ষী, সিপিএম এর, আমি বলছি সিপিএম এর প্রার্থী যে ববিদা যে দাঁড়িয়েছে, সে চেষ্টা করবে তার ভোট ব্যাংক বাড়ানো। আমার মনে হয় উনি পুরনো প্রার্থী, পুরনো সিপিএম করানোর লোক, ঘরানার লোক, অনেক সিপিএম যারা কট্টর সিপিএম, সেই ভোটটা হয়তো তিনি ফেরাতে পারবেন না। বাকি ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে আসবে, বামপন্থী ভোট তৃণমূল কংগ্রেসে আসবে। হ্যাঁ, ওকে, এটা বেশ অন্যরকম একটা কথা, কারণ সারা রাজ্যে দেখা যাচ্ছে যে সাধারণত যে বামপন্থী ভোট বিজেপির দিকে যাচ্ছে, এরকম একটা ট্রেন্ড থাকে। বেশ, আমরা চলতে চলতে আবার কথা বলবো। আপাতত স্যার একটি কর্মসূচিতে যাচ্ছেন, সেখানে কিরকম কি সারা হচ্ছে, কিরকম মানুষ কি বলছে, মানুষের সাথে কথা আমরা সেখানেও বলতে থাকবো। আপাতত বস, আবার আমরা ফিরছি। ভালো ফুটে যাচ্ছে। জয় বাংলা, জয় বাংলা। সামনে নতুন দিশা, হারবে এবার ভোরের কাছে তোমার অমানিসা। করেছো ধর্ম দিয়ে ভাষার অপমানে, লড়াই হলে জবাব দিতে এই বাংলাও জানে। থাকবে খোলা উন্নয়নের জানলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। আবার জিতবে বাংলা। নেতাজি আর রবি ঠাকুর থেকেছে নেই ভিটে, একটা সুযোগ
চেনো, সময় আছে এখনো এই বাংলা মাকে চেনো। জানবো আবার, লড়বো আবার, জিতবো আবার মাটি, অত্যাচারী তুমি এবার সামলে রেখো ঘাঁটি। সময় নিজের আদালতে করবে বিচার মামলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। স্যার, দেখলাম যে আপনাকে এখানকার বহু মহিলারা এবং পাড়ার বহু মানুষজন ভীষণ ভালোভাবে, আমি এখানেও দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছেন। এই আমার একটাই কথা বলি, রাতের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, বাংলার আপমান মানুষ, যে জনমুখী যে প্রকল্প, তিনি 7 বারের সংসদ, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি তার জীবনযাত্রা একবারও চেঞ্জ হয়নি। টালি চালে সেই বাড়ি, সাদা শাড়ি, হাওয়ায় চড়ি। তো তিনি একটা নিজের জীবনকে উপলব্ধি করে যে সরকারি প্রকল্পগুলো তিনি করেছেন, সেই সরকারি প্রকল্পগুলোর মাধ্যমে মানুষ অনেক উপকৃত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে দুয়ার ধরে বাংলার দেখবেন মহিলা মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আশীর্বাদ করছে। প্রচুর মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন। মানুষ যখন বেরিয়ে আসছে, রেসপন্স আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। মানুষ বেরিয়ে আসছে, মানে নিজের স্বেচ্ছায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে এমনি পুজোর সময় আমাদের বাজনা টাজনা হয়, ভোট টোট হলেই সুবিধা হয়, একটু ভালো বাজনা আসে। হ্যাঁ সব দলেরই। হ্যাঁ। কিরম পয়সা করি হয়? কোথায় আপনাদের এই ইলেকশনের ব্যাপারে বলছেন না পুজোর ইলেকশনে? ইলেকশনের ব্যাপারে, হ্যাঁ। ইলেকশনের ব্যাপারে আমাদের এখানে মাসাদুরন আছে তো, কি আছে? 1 মাস প্রোগ্রাম আছে তো আমাদের। হ্যাঁ। এই 6টা ঢাকি, আচ্ছা। আমাদের 1 মাস প্রোগ্রাম আছে। কোন কোন দল থেকে আপনাদের কাছে অফার এসছে? হ্যাঁ, কোন কোন দল থেকে এসছে অফার? আমাদের সব দলেই আমরা, দলে? হ্যাঁ, মানে আমাদের পয়সা করির ব্যাপার তো এবার। না না, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা এই নির্বাচনের ব্যাপারে তৃণমূল ব্যাপারেও আসি, তারপরে অন্যান্য বিজেপিরাও আসেন? বিজেপিরা, আমাদের পয়সা নিয়ে দরকার। আরে ওটা কোনো ব্যাপার না, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি। এখন এইটাতে আছি আমরা, 1 মাস আছি। আচ্ছা, এখন মানে আপনাদের সব বিভিন্ন দলের হয়ে সকাল বিকাল বেরোচ্ছে? মানে আজকে সকালবেলা তৃণমূলের হয়ে বেরিয়েছেন, আর বিকালবেলা বিজেপির হয়ে বেরোচ্ছে? শুধু তৃণমূল? আচ্ছা, এইটা 1 মাস এখানে ডিল। আচ্ছা, এই যে ধরুন প্রতি বছর ধরে একটা করে ইলেকশন হয়, তাহলে কি আপনাদের ভালো হবে? হ্যাঁ, প্রতিবার একটা করে ইলেকশন, পুজো বাইরে, ভোট পুজো এটা, তাহলে একটা করে আপনাদের প্রতি বছর, এই বছর বিধানসভা, পরের বার পৌরসভা, তারপরে এবার পঞ্চায়েত, তারপরে এবার লোকসভা, ঠিক আছে, এরকম হলে ভালো হয়। খুব ভালো হয়, খুব ভালো হয়। আপনার নাম কি? আমার নাম অসীম দাস। অসীম দাস, বাড়ি কোথায় আপনার? বীরভূম, সাঁইথিয়া। বীরভূম থেকে এসছে? হ্যাঁ, বীরভূম, বোলপুর শান্তির কীর্তন। বীরভূম মানে তো কেষ্টদার জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সে আমাদের গলার মালা। আচ্ছা, হ্যাঁ, আপনারা সবাই ওখান থেকে এসছে? হ্যাঁ, সবাই। বীরভূমে হাওয়া কিরকম, কি মনে হচ্ছে? ভালো। হ্যাঁ, এই আমাদের এই তৃণমূল, এই যে জোড়াফুল মা মাটির মানুষ। আচ্ছা। আমরা এসেছি মা মাটির মানুষ, সে দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আমাকে, এই যে বার্ধক্য ভাতা দিচ্ছে, আমি যাচ্ছি আপনার কাছে। শিল্পী ভাতা দিচ্ছে, হ্যাঁ। তারপরে নানান রকম, আর কি বলবো আপনাকে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। যেটা মানে আমাদের গরিব দুঃখীর, যেটা মা মাটির মানুষ। বাড়িতে কে আছে আপনাদের? বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা নেই, গত হয়ে গেছে। হ্যাঁ, আমার স্ত্রী আছে। স্ত্রী পায়, লক্ষ্মীর ভান্ডার পায়? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। আচ্ছা। তারপরে এখন এই যে কি বললাম, যুবসাথী? হ্যাঁ, যুবসাথী। তারপরে যে আর একটা কৃষক বন্ধু। কৃষক বন্ধু, হ্যাঁ। তারপরে
কৃষক বন্ধুর পরে একটা কি ভূমিহীন ভূমিহীন। ভূমিহীন এটা চালু করেছে হ্যাঁ। চালু করেছে বা কিছু কিছু লোক আমাদের ওধারে আপনাদের নিজস্ব জমি আছে নিজের কোনো জমি নেই, কোনো জমি নেই। আমাদের এই খাটাখাটনির উপরে নির্ভর, আর এই পুজোতে ঢাক বাজাই, আপনাদের প্রোগ্রামে ঢাক বাজাই, তারপরে মুনিশ খাটি লেবার, মানে ডে লেবার আমরা, হ্যাঁ ডে লেবার হিসেবে আমরা। না, আমার বেসিক্যালি আপনাদের সাথে কথা বলতে বেশি ভালো লাগে, মানে আপনারা মন খুলে কথা বলেন। শহরের লোকেরা মন খুলে কথা বলতে চায় না, এটা হবে না ওটা হবে না। তারা রাখাবে না, হ্যাঁ। কিন্তু আমার সেরকম বক্তব্য নয় যে হ্যাঁ। সবাইকে কথাবার্তা বলি, হ্যাঁ। হ্যাঁ এরকম মনে ব্যাপার, কিন্তু তারা সব লোকে বলবেন যে আমার আগে বীরভূম তো- লোক আগে যেমন ধরুন পুজোর সময় এখানে আসছেন, এখন আবার ভোটের সময় আসছেন, বাড়ির লোক কিছু বলছে না? না, বাড়ির লোক কি বলবে, তুমি যাও যেখানে সাবধানে থেকো, হ্যাঁ, মানুষ সব সমান নয়। আর না সে ওনারা যখন আমাদের নিয়ে যাচ্ছে তখন তাদের দায়িত্ব, আমার নো চিন্তা, আমার নির্ভয়ে থাকবে। এমনি সরকারি সব প্রকল্প পাচ্ছেন যা যা হচ্ছে? না, ওটা কার্ডটা করতে পারি না, পাই না, ওইটা পয়সাটা পাই না, ওইটা তো জমা দেওয়া হয়নি। আচ্ছা, আমি এখনো অবধি এখনো বাড়ি পাইনি, তবে বলবে যে বাড়ি পাইনি বলে কি জোড়া ফুলে ভোট দিচ্ছেন কেন, তাই বলবেন, কিন্তু না, এটা মা মাটির মানুষ, আমরা এসেছি তার জুড়েই আমরা আছি, কিন্তু পাইনি তো, একদিন তো পাবো অবশ্যই। এমনি রাস্তাঘাট হয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট রাস্তাঘাট হয়েছে। হ্যাঁ, আমার একটা ক্যানেলে মোটামুটি 150 ফুট জায়গা আছে, সে রাস্তা ওটা হচ্ছিল না, এবারে হয়েছে। বেশ। এবার আমি পার্সোনালি এই মানুষগুলোর সাথে কথা বলতে ভালোবাসি এই কারণে, কারণ এই মানুষগুলো অনেক ইন্টেন্স কথা বলে, অনেক মনের কথা বলে, সে কথাগুলো শহরের মানুষজন বলতে চায় না, সেই কথাগুলো এই মানুষগুলো বলে। লড়ছে সবার ডাকে, সেই যে তাবে বাংলা মাকে। যে লড়ছে সবার ডাকে, সেই যে তাবে বাংলা মাকে। ভরসাতে আর রাস্তাতে, ঘর দুয়ারে রাস্তাতে, আবার জিতবে বাংলা ঠিক, জয়ের নিশান আজ তাতে। সফল হলো রক্ত ঘাম, সবাই পেল শ্রমের দাম। থ্যাংক ইউ, একদম একদম একদম। আমরা যেটা দেখলাম যে আমাদের ক্যান্ডিডেট বীজপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি বাড়ি বাড়ি গেলেন, প্রচার করলেন, বহু বয়স্ক মানুষরা বেরিয়ে এলেন এবং অবশ্যই প্রচুর অল্প বয়সী ছেলে মেয়েদেরকেও আমরা দেখলাম প্রচারে। তো এখন তিনি আরেকটা জায়গায় যাচ্ছেন, আমরা সেখানেও যাচ্ছি তার সঙ্গে সঙ্গী হয়ে, তার গোটা দিনের প্রচারের সঙ্গী থাকবো, আমরা গোটা দিনটা দেখবো তাকে যে, এবং তার সাথে সাথে চলতে চলতেই আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যখন পথ চলতি মানুষের সাথে কথা বলছি, জানছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন গোটা এপিসোড। কৃষক বন্ধু, যুব সাথী, এই ইতিহাস দিদির নাম। যে লড়ছে সবার ডাকে, সেই যে তাবে বাংলা মাকে। যে লড়ছে সবার ডাকে, সেই যে তাবে বাংলা মাকে। লক্ষ্মীর ভান্ডারের পর উঠলো সে যে সবার ঘর, হাতের রুটি হাতের কাজ সবাই পেল কণ্ঠস্বর। দিং 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 দিং। राष्ट्रीय अम्बेडकर की जो संविधान बनाए हैं, बिल्कुल इसका खिलाफ में लोग आ रहे हैं। जैसे पहले यहाँ पर जो इंटेंसिटी मिलता है ना कि लोगों से बात करके, वो अब जब शहर में जाते हो लोग कुछ सिंथेटिक हो जाता है, उसका रिएक्शन थोड़ा सिंथेटिक हो जाता है। लेकिन जब यहाँ पर आते हो, छोटे छोटे बच्चों से मिलते हो, तो आपको पता चलता है कि यही है
यही असली देश, यही है हमारा कंट्री, यही है हमारा जो स्टेट। और यहाँ से लोगों की जो भावनाएं है उससे पता चलता है कि क्या सोच रहे हैं। देखिए यही ये क्या बिक रहा है भैया? हाँ आलू का अच्छा, ये कितने करके है? 10 रुपया। मतलब ये सब क्या, ये बॉइल्ड है, उबल करके आए हैं? आलू काटा बनाते हैं, इसको मसाला पाती दे करके और बेचते हैं। अब जो बैठे हैं ना कलकत्ता में, जो एसी स्टूडियो में बैठ के बंगाल के इलेक्शन के बारे में सब कुछ पता चल जाता है, उनको कहे कि आप आइए, फील्ड पे आइए और जाके पूछिए दोस्तों से, आप पूछिए आपके नागरिकों से। और यही है पत्रकारिता। अगर आपको जानना है कि कहाँ हो रहा है तो आपको फील्ड में उतारना पड़ेगा। घर में बैठ के पत्रकारिता मत कीजिए। घर में बैठ के कोई नंबर बोल दीजिएगा कि ये इतना सीट इनको मिल रहा है, उतना सीट उनको मिल रहा है, ऐसे नहीं होता है। आइए महाराज, यहाँ पर उतरिए और जानिए क्या सोच रहे हैं बंगाल, क्या सोच रहे हैं इस देश की जनता, और क्या सोच रहे हैं इस स्टेट की, बंगाल की, ये जो धरती की जो जनता है उनका सोच क्या है। আমরা পরপর বেশ কয়েকটা অনুষ্ঠানে গেলাম স্যার, তার ইলেকশন ক্যাম্পেনিং এর মধ্যেই আমি দেখলাম যে আপনি আম্বেদকরের, ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে বিভিন্ন জায়গায় গেলেন এবং মূর্তিতে মাল্যদান করলেন, বক্তব্য রাখলেন। আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। আজকের ভারতবর্ষে একটা বিতর্ক প্রায়ই হচ্ছে যে রিলেভেন্সি অফ বি আর আম্বেদকর, মানে বাবা সাহেব আম্বেদকরের রিলেভেন্সি নিয়ে, যে তিনি কতটা প্রাসঙ্গিক। আপনার কি মনে হয় যে আজকে যে রাজনীতি সেখানে বাবা সাহেবের যে দর্শন সেটা কতটা প্রাসঙ্গিক? দেখুন, আমি বারবার বলি, বাংলা সবসময় পথ দেখিয়েছে। আজ থেকে যদি 500 বছর পিছনে যদি যান, তাহলে আপনি দেখবেন আমাদের চৈতন্য মহাপ্রভু হালিশহরের ঈশ্বরপুরী মহারাজের দীক্ষা নিয়ে তিনি পানিহাটি থেকে নিয়ে নীলাচল পর্যন্ত মিছিল করেছিলেন। নীলাচল মানে পুরী। মিছিলটা কিসের করেছিলেন? তিনি করেছিলেন যে বাবা জগন্নাথের যে রথযাত্রা বেরোত, যে দড়িটা টানা হতো, সেই সময় উচ্চ বর্ণের মানুষ ছাড়া সেই দড়িটা টানার অধিকার ছিল। কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু পৃথিবীর প্রথম মিছিল বার করে পানিহাটি থেকে নীলাচল তিনি সব ধর্মের মানুষকে, উচ্চজাত নিচুজাত, নমস্কার থেকে শুরু করে যত সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে গিয়ে মিছিল করে তিনি প্রথম মিছিল করে ভগবান জগন্নাথের রথযাত্রা তিনি দড়ি টানিয়েছেন। তো বাংলা তো পথ দেখিয়েছে। আপনারা দেখবেন যখন দেশ বিভাজন হয়নি, বাংলা বিভাজন হয়নি, বাংলায় থেকে তিনি কিন্তু সংসদ হয়ে কিন্তু তিনি বি আর আম্বেদকর বাংলা থেকে সংসদ হয়ে কিন্তু পার্লামেন্টে গেছেন। তো নিশ্চয়ই বাংলার যে সাংস্কৃতিক যে কালচার উনি ভালো করে জানতেন কি ভারতবর্ষে সমান অধিকার পাওয়ানোর যিনি যে চেষ্টা করেছেন সেটা তিনি তার সাংবিধানিক পাওয়ার দিয়েছেন সেগুলারে। আমরা নেতাজিকে আদর্শ মনে, নেতাজি কি বলেন, হিন্দু হো, মুসলমান হো, শিখ হো, ইসাই হো, যেই হোক, নেতাজি সুভাষচন্দ্র প্রথমে বলে আপনি ভারতীয়, প্রথমে ভারতীয় হন, তারপরে আপনার ধর্ম। আমরা সনাতনী আদর্শ ধর্ম কাকে মনে করি? স্বামীজিকে মনে করি। আপনারা জানেন স্বামীজি প্রথম কুমারী পুজো যখন করেছিলেন 1896 সালে কাশ্মীরে, প্রথম যিনি মুসলিম মেয়েকে তিনি প্রথম কুমারী পুজো করেন কাশ্মীরে। তার যে সরঞ্জাম, কুমারী পুজোর যে অষ্টমীতে যে পুজো হয়, তার সরঞ্জাম কে করেছিলেন? ভগ্নী নিবেদিতা। তিনি কি ছিলেন? খ্রিস্টান। আর স্বামীজি কি ছিলেন? সনাতনী হিন্দু। আজকে যে ভারতবর্ষকে সারা পৃথিবীতে যে চেনে, স্বামীজি চিকাগো শহরে যে সনাতনী হিন্দু ধর্ম প্রচার করেছিলেন, স্বামীজি বিবেকানন্দের জন্য আজকে ভারতবর্ষ পরিচিতি হয়েছে। ঠিক, আমরা সেই বাংলা, সেই বাঙালি, স্বামীজি সনাতনী হিন্দুকে আমরা মান্যতা দিই, মানি, আর অন্যদিকে নেতাজির আদর্শকে আমরা মানি। সেই জায়গায় দাঁড়িয়ে বি আর আম্বেদকর উনি যেভাবে ভারতের সেকুলারিজম নিয়ে কথা বলেছেন, মানুষের সমান অধিকার দিয়েছেন সব জাতি সব ধরনের বর্গের, সেটা অক্ষরে একমাত্র ভারতবর্ষের মধ্যে রাজ্য, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেটা পালিত হয়। আর আপনারা দেখেছেন বিগত দিন পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বি আর আম্বেদকরকে তিনি আম্বেদকর বলে অপমান করেছেন, কি আম্বেদকর না বলে মন্দিরে পুজো করাটা অনেক ভালো। তো এই যে দ্বিচারিতা কেন্দ্রের সরকার করছে, একদিকে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে মালা দিচ্ছে, আর অন্যদিকে গান্ধীজি চশমা ব্যবহার করে স্বচ্ছ ভারতের অভিযান করছে।
এই দ্বিচারিতা বাংলার মানুষ নির্বাচনে দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো সেটা বেশি সিট দিয়ে বাংলা থেকে বিদায় করবে। আর 29-এ দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষ ঘুরে এই অশুভ শক্তিটাকে চিরতরে ভারতবর্ষ থেকে বিদায় করবে। বেশ বেশ। আপনি থাকেন কোথায়? হালিশহরে? হালিশহরে আমার পুরনো বাসস্থান রয়েছে, এখানে আমার মঙ্গলদ্বীপ। মানে মঙ্গলদ্বীপেই থাকেন? মানে এটা আমার বাসস্থান। curiosity, মানে আমার পৈতৃক বাড়ি হচ্ছে জেঠিয়া। আচ্ছা ওপারে জেঠিয়া, এটা নয়াটি বিধানসভা পড়ে। আচ্ছা আমি এখানে থাকি, মঙ্গলদ্বীপ এখানে, আচ্ছা। হালিশহরে। আর এখানেই থাকেন? একাই থাকেন? না, আমি একা থাকি না, আমার সঙ্গে ভাইরা আছে। না, আপনার পরিবার তো আছে। বোধহয় সম্ভবত কলকাতায় থাকে। হ্যাঁ, পরিবার কলকাতায় থাকে। পরিবার আমি কলকাতায় অনেকদিন আগে থেকেই রয়েছে। হ্যাঁ, পড়াশোনা করছে, ওখানেই থাকে। আচ্ছা। আর আপনি এখানে মোটামুটি এই মঙ্গলদ্বীপে, আর এবং আপনার পৈতৃক বাড়ি? হ্যাঁ, এখানে। আচ্ছা, মানে বর্ন ইন বট আপ এখানে? এখানে। আপনার পড়াশোনা কোন স্কুলে? 100-এ পড়েছি আমরা। আচ্ছা, মানে কাঁচরাপাড়া 100, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আবার আমরা যেতে যেতে স্যারের ব্যক্তিগত জীবনের কিছু গল্প, পেশাদার জীবনের গল্প, সেগুলো শুনতে শুনতে যাবো। রাজনীতির কথা তো হবেই, রাজনীতির কথা সব ইন্টারভিউতেই হয়। আমরা চেষ্টা করি এই পডকাস্টগুলোতে বা এই আলোচনাগুলোতে একটু রাজনীতির বাইরে ব্যক্তি মানুষটাকে চেনার এই খোঁজ চলুক, আপনারা সঙ্গে থাকুন। আমরা এখন রয়েছি হালি শহরে। হালি শহর একটি ঐতিহাসিক জায়গা, ইতিহাসের জায়গা, যে জায়গা একসময় নাম ছিল কুমারহট্ট। শোনা যায় যে এই শহর 12 ভূঁইয়াদের হাবেলি ছিল, সেই কারণে নাকি এই শহরের নাম ছিল হাবেলি শহর। সেই হাবেলি শহর থেকেই অপভ্রংশ হয়ে এই শহরের নাম হয় হালি শহর। একসময় সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরও এই শহরই ছিল তাদের থাকা, এবং আজও সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বহু মানুষজন এই শহরেই থাকেন। আমার সঙ্গে রাজনীতির এবং ভোটের উত্তাপ বুঝতে আমরা যখন এই শহরে এসছি, আমার সঙ্গে রয়েছেন এই শহরের কিছু মানুষজন। আমি তাদের সাথে কথা বলবো যে ভোটের হাওয়া কি বুঝছেন এখানে। ভোটের হাওয়া সবুজময়। আচ্ছা, অ্যাকচুয়াল হচ্ছে এখানে 2019 সাল থেকে যে বাতাবরণের সৃষ্টি করেছিল, ভোটের বাতাবরণ বলতে এটা সবুজময় বাতাবরণ, এবং যে উন্নতি এবং যে শান্তিময়। আজকে জানবেন যে বীজপুর থানা পশ্চিমবঙ্গের মধ্যে শান্তিপ্রিয়ভাবে, সুশাসিতভাবে 1 নম্বর হয়েছে। না সেটা শুনেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যখন আপনারা যে জায়গাটা দাঁড়িয়ে আপনারা নির্বাচন করছেন, আপনাদের যারা অপোনেন্ট ক্যান্ডিডেট তিনিও কনফিডেন্ট, তার মধ্যেও প্রচুর কনফিডেন্স রয়েছে, সেইটা নিয়ে তারাও তো বলছেন যে তারাও জিততে বদ্ধপরিকর, মানে তারাও জিতবেন, এরকম একটা কনফিডেন্স তাদের মধ্যে দেখা যাচ্ছে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের কি মোশন আছে জানি না। দেখুন, কনফিডেন্স তো হতেই হবে, ক্যান্ডিডেটের কনফিডেন্স না থাকলে কার কনফিডেন্স? কিন্তু আমাদের কনফিডেন্সটা ওরম না। আমাদের কনফিডেন্স হচ্ছে এই যে বীজপুরবাসীর মধ্যে যে যখন এসআইআরটা হয়েছিল, তখন কিন্তু আমাদের বিরোধী ক্যান্ডিডেট ছিল না। যখন এসআইআরটার মধ্যে এই যে 27শে নভেম্বর থেকে স্টিল নাও আজকে পর্যন্ত এই যে মানুষের কোথায় কার ভোটার কার্ড বাদ হচ্ছে, কার কোথায় কি বাদ হচ্ছে, এবং তাদের বাড়িতে ফোন করে ডেকে নিয়ে এসে ওয়্যার রুম সিস্টেম করে মানুষকে পরিষেবা দেওয়া, সেই পরিষেবা তো তাদের কনফিডেন্স তাদের মধ্যে থাকতে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু মানুষের মধ্যে আমাদের কনফিডেন্স আছে। বেশ, মোটামুটি কিরকম কি মার্জিন? আপনি যেহেতু বিধায়কের কোঅর্ডিনেটর বললেন, স্বাভাবিকভাবে আপনার মানে বা প্রার্থীর, এখন বিধায়ক বলবো না, বলবো প্রার্থীর কোঅর্ডিনেটর, তো আপনারা কিরকম কি মার্জিন এক্সপেক্ট করছেন? দেখুন, ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি যখন সার্ভে করে একটাই বোঝা যাচ্ছে যে 2019 থেকে 14ই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে পতাকাটা ধরে তৃণমূলে যোগদান করেছিল আমাদের বিধায়ক, এবং সেই বিধায়ক আস্তে আস্তে বলেছিল সমস্ত পৌরসভা আপনাকে ফিরিয়ে দেব, এবং যত টিকিট কেটে যখন দিল্লিতে সবাই গিয়েছিল তাদেরকে ফিরিয়ে দিয়েছিল, প্রত্যেকটা পৌরসভাকে ফিরিয়ে দিয়েছিল। এবং প্রার্থীর কনফিডেন্স, আজকে প্রার্থীর কনফিডেন্স হলো গণদেবতা। আর যেহেতু আপনি বলছেন মার্জিন বলতে আমি তো বিরোধীদের কোথাও ঠাউর পাচ্ছি না। বিরোধীরা আসছে, কিছু পোর্টালদের ধরে খবর তৈরি করার জন্য বিরোধীরা এখন রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে যতজন ভোটার আছে ম্যাক্সিমামটাই আমরা পাবো। এবং দ্বিতীয় কথা হচ্ছে সুবোধ অধিকারী ব্যক্তিগতভাবে যেভাবে মানুষের মধ্যে ঢুকে গেছে, ধরেন শনি পূজা, জন্মদিন, বিয়ে বাড়ি, শ্রাদ্ধের কোনো অনুষ্ঠানে এইভাবে মানে 40,000 যদি আমাদের হোল্ডিং থাকে, 40,000 বাড়িতে মানে সুবোধ অধিকারী অবস্থান আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ। বেশ, আপনার যুক্তি রয়েছে, অবশ্যই যুক্তি রয়েছে, কিন্তু এটাও সত্যি যে হালিশহর মিউনিসিপ্যালিটির প্রাক্তন পৌরপ্রধান চেয়ারম্যান তিনি কয়েকদিন আগে বিজেপির ঝান্ডা ধরেছেন, ফলে
এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা অংশ আপনাদের এই অঞ্চলের একজন কিছু মানুষ, এবং তিনি যে কোনো পাড়ার উঠতি নেতা নন, তিনি আলিশহরের প্রাক্তন চেয়ারম্যান, তিনি বিজেপিতে গেছেন। সেটা কি কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের যে যখন 19 সাল থেকে যে 26 সাল পর্যন্ত আমরা একটা ব্যক্তিকে কেন্দ্র করে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছিল বীজপুরের, এবার বীজপুরের মধ্যে কে চেয়ারম্যান, কে প্রাক্তন, কে বর্তমান, সেটা ম্যাটার করছে না। ম্যাটার করছে যে সে ওয়ার্ডের যে কাউন্সিলর হলে আগে তো কাউন্সিলর হবে, তারপর তো চেয়ারম্যান হবে, সেই কাউন্সিলরের কতটা দম আছে এবং সেই দম দিয়ে আমাদের যে বোর্ডটা তৈরি হয়েছে তাতে কত দম আছে। আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন যে আমাদের যে গেছে আর কি উল্টো সাইডে, তাকে আমি রেসপেক্ট করেই বলছি, সে তার ব্যক্তিগত ব্যাপারে গেছে, কিন্তু আমরা একটাই কথা বলবো যে যেখানেই যাক সেখানে সত্তাটা বহন করুক, কিন্তু সে হেরে গেছে, সে জিতিয়ে যায়নি। যদি জিতিয়ে যেত তার ওয়ার্ডকে এবং তার বসতি স্থানকে জিতিয়ে যেত, তাহলে আমরা চিন্তা থাকতাম। হেরে যাওয়া ওয়ার্ড নিয়ে আমরা চিন্তিত না। যারা জিতিয়ে আসে তাদেরকে আমরা গুরুত্ব দিই, যারা জিতিয়ে না আসে তাদের গুরুত্ব নেই। বেশ, আমার সঙ্গে এখানে বীজপুরের বা হালিশহর, কাঁচরাপাড়া এই অঞ্চলের আরও বেশ কিছু সংস্কৃতি জগতের মানুষজন রয়েছে, তাদের সাথেও কথা বলবো। দিদি, আপনার কাছে আমার প্রশ্ন রইবে যে এই যে ধরুন একটা সংস্কৃতির বাতাবরণ তৈরি হয়েছে বলে আপনাদের দাবি, বা এখানকার বহু সাধারণ মানুষ, সংস্কৃতি কর্মী হিসেবে আপনার কি মনে হয় যে গত 5 বছরে আপনার বিধায়ক বা আপনার এই অঞ্চলে কি কাজ হয়েছে? ব্যক্তিগতভাবে আমরা দাদাকে যেভাবে দেখেছি, সবার আগে বলবো মানুষ সুবোধ অধিকারীর মতন মানুষ হয় না। এটা আমি সবার আগে, মানে আমি শুধু না, আমার মতন আর 5 জন যারা সংস্কৃতি কর্মী রয়েছে, যারা আমি যেরকম গান করি, তো এরকম যারা মানুষ রয়েছে তারা প্রত্যেকেই জানে এই বীজপুর উৎসব যে হয়, এই উৎসবটার মধ্যে আমরা একটা দায়িত্বপ্রদে রয়েছি এবং আমরা জানি যে এইখানে আমরা 4000 শিল্পীকে কীভাবে একত্রিত করে আমরা একটা অনুষ্ঠান অর্গানাইজ করি। আর দাদার কথা আলাদা করে বলার কিছু নেই, দাদা এমন একজন মানুষ যে আমরা দেখেছি প্রতিটা ঘরে ঘরে মানুষকে কীভাবে উনি পরিষেবা দিয়েছেন। এই 5 বছরে কোনো মানুষ নেই যার কাছ থেকে উনি উপকৃত হননি। প্রচুর মানুষ রয়েছে, প্রচুর, মানে আমরা ব্যক্তিগতভাবে যখন দেখেছি দাদার পাশে বা দাদার অফিসে বসে যখন দেখেছি, যে কোনো মানুষ, আজকে ওষুধের দরকার, আজকে ট্রিটমেন্টের দরকার, আজকে বইয়ের দরকার, আজকে যে কোনো রকম অসুবিধায় পড়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে মানে কোনো চিকিৎসার দরকার আছে, সেইখানে মানে প্রতিটা ক্ষেত্রে দাদা যে এতদিন ধরে যে মানে যেরকমভাবে পরিষেবা দিয়েছে সাধারণ মানুষ, এবং কোনো কন্যা দায়গ্রস্ত মা এসছে, বাবা এসছে, মানে আমরা ওখানে বসে ভাবতাম যে এইরকমও কি উপকার করা যা সম্ভব, মানে আমরা ভাবতাম। তো যাই হোক, মানে দাদার কোনো বিকল্প হয় না। সংস্কৃতিকে সবসময় পয়লা বৈশাখ থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান, মানে আমাদের বীজপুর উৎসবের কথা তো বললামই, তারপরে আরও আমাদের উৎসবগুলো হয়, মানে প্রতিটা উৎসবে দাদা অ্যাক্টিভ থাকে এবং সবার আগে আমাদেরকে বলে যে শিল্পী, সংস্কৃতি এগুলো যেন আমাদের বীজপুরে সবসময় বহাল থাকে। এবং আমরা সাধারণ মানুষ এইটুকু বলতে পারি যে আমাদের বীজপুরে 5 বছরে কোনো রকম অশান্তি নেই। এটা আপনি যে কোনো স্তরের মানুষকে দেখুন, প্রত্যেকে সংস্কৃতি নিয়ে রয়েছে এবং কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, সবাই গান বাজনা, আবৃত্তি, আঁকা এইসব নিয়ে রয়েছে। আমরাও এইটা করতে পেরে ভীষণ গর্বিত। বেশ, আমরা আরও কিছু মানুষজনের সাথে কথা বলবো, কিন্তু ইতিমধ্যেই ক্যান্ডিডেট চলে এসেছেন এবং এবার একটা খুব ইন্টারেস্টিং সেগমেন্ট হবে, সেটা হচ্ছে সুবোধ অধিকারী কিন্তু ফিটনেস ফ্লিক, তিনি ফিটনেসের ব্যাপারে কড়া নজর রাখেন এবং এই মুহূর্তে তিনি ঢুকছেন একটি জিমে। সেখানে গিয়ে কি হয় দেখা যাক, আসুন ফলো করুন। তিনি ভীষণই ফিটনেস ফ্লিক এবং ফিটনেসের ব্যাপারে বিশেষ যত্ন নেন। তো তিনি আপাতত শরীর চর্চা করছেন এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যে রেগুলার তিনি শরীর চর্চার মধ্যে থাকেন। আমি এটা হয়ে গেলে স্যারকে জিজ্ঞেস করবো তার বাইসেপসের মাপ কত, ট্রাইসেপসের মাপ কত, রোজ তিনি ঠিক কতগুলো सूरज तेरा चढ़ता ढलता गर्दिश में करते हैं तारे, दंगल 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 दंगल। আচ্ছা 40 কেজি। মানে এই যে যেগুলো করলেন এগুলো কি বলে, মানে আমি ঠিক জানি না, মানে বেঞ্চ প্রেস। আচ্ছা, ফ্ল্যাট বেঞ্চ প্রেস, ইনক্লাইন ডিক্লাইন হয়, ইনক্লাইন বেঞ্চ প্রেস হয়, ডিক্লাইন বেঞ্চ প্রেস হয়, এটা হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ প্রেস। আচ্ছা,
বেঞ্চ প্রেসে এটা ওয়েট লিফটিং এ কম্পিটিশন হয়। আচ্ছা, আপনি কোনোদিন মানে সিরিয়াস শরীর চর্চা করেছেন মানে যখন? সিরিয়াস করেছি, কম্পিটিশন করিনি, কিন্তু কম্পিটিশন করলে অনেক লেভেল যেত, কিন্তু আমি শখে এক্সারসাইজ করতাম। এখানটা থেকে দাঁড়ো, বারবার ক্যামেরাটা ইয়ে হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন ফুল স্পোর্টস খেলাধুলা করতাম, তখন আমি এই ইনক্লাইন ডিক্লাইন বা এই বেঞ্চ প্রেস, এখনো নর্মালি 60-80 কেজি বেঞ্চ প্রেস করি। আমি যখন এক্সারসাইজ, এখন যেহেতু নির্বাচন চলছে এক্সারসাইজ নেই, যখন আমি এক্সারসাইজ করি তখন আমি পার ডে মোটামুটি ক ঘন্টা করেন? আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 2 ঘন্টা এক্সারসাইজ প্রতিদিন, মানে যখন সপ্তাহে 2 দিন হ্যাঁ। রেস্ট থাকে। আচ্ছা। প্রতিদিন বলতে সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করি। আচ্ছা, 5 দিন শরীরচর্চা। সেটা কি বাড়িতে না কোন জিমে? বাড়িতে? না না, সে আমার বাড়িতে জিম আছে, মানে নিজেদের মাল্টি জিম আছে, সেটআপ আছে। বাইসেপস কত? হ্যাঁ, বাইসেপস কত? না, আগে বাইসেপ অনেক ছিল, এখন বাইসেপ কম আছে। আমার 14-16, আগে 15 বাইসেপ ছিল, এখন 12-12 হবে আর কি। ট্রাইসেপস? ট্রাইসেপ এখন সে কাট করে দেখাতে হবে, ট্রাইসেপ করে তারপরে দেখাতে হবে। এখন তো এক্সারসাইজ নেই, এখন আয়রন নেই, এগুলো করলে আস্তে আস্তে চলে আসে। আচ্ছা, আর সাধনার জিনিস। মোটামুটি ধরেন এই যে অল্প বয়সী ছেলেরা যারা আছে, যারা প্রচুর জাঙ্ক ফুড টুড খায়, তাদের আমি তো তাদেরকে অ্যাভয়েড করতে বলবো কি ফাস্ট ফুড, হ্যাঁ, আর জাঙ্ক ফুড। রান্না করা জিনিস, বাড়ির রান্না করা জিনিস খাবেন, কেননা আপনি জানেন মনোহর আইচ, তার বিখ্যাত কথা, পান্তা ভাতের জল 3 পুরুষের বল। আচ্ছা, ঠিক আছে না? হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করবো জাঙ্ক ফুড 2 মিনিটে কি রান্না হয়ে যায় সেসব থেকে বিরত থাকাই ভালো। ভালো হেলদি ফুড আছে, ফ্রুট আছে, ডিম সেদ্ধ আছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, রুটি রয়েছে, সবজি রয়েছে, মাছ রয়েছে। এইসব যে সাধারণ খাওয়া, আমাদের এই সাধারণ খাওয়া যদি ঠিক মতন আমরা খেতে পারি, কার্বোহাইড্রেট যেটা আছে, কার্বোহাইড্রেট ঠিক লো কার্বস করতে পারি, তাহলে আমার মনে হয় জাঙ্ক ফুড থেকে ছেড়ে দিলে সুস্থ বেশি থাকে। ওকে, আর এমনি মোটামুটি আপনি ধরুন এখানে প্রচুর ইয়াং ছেলেরা রয়েছে বিশেষত, কি কি এক্সারসাইজ করা উচিত? এটা কিন্তু পলিটিক্যাল ওয়ার্কার না, আমি বলি প্রথমে সকলের দুটো জিনিস করে, মেডিকেল টেস্ট করাবো। প্রথমে বোনস, বডি যে বোনস রয়েছে, বোনের ডেন্সিটি কত আছে তার একটা বোন টেস্ট করা উচিত। তারপরে একটা নর্মালি প্রেশার চেক করা উচিত, আর ধরুন ব্লাড কিছু টেস্ট করা উচিত, তার ব্লাডে কোলেস্ট্রল হাই আছে কিনা, বা অন্য কোনো কিছু বেশি আছে কিনা, বা ব্লাড সুগার পেশেন্ট কিনা, সেটা অবশ্যই টেস্ট করা উচিত। এই কারণে মনে করুন ট্রেডমিলে হাঁটছে, যদি কোলেস্ট্রল হাই থাকে তাহলে সেটা প্রবলেম হবে। তো ব্লাড রিপোর্ট দেখে ব্লাড টেস্ট করে জিম করা আমার মনে হয় ভালো। তাতে কি হয়, সুবিধা হয় কি আপনি মেডিকেল টেস্টটা থাকলে আপনার কতটা মানে এক্সারসাইজ করা দরকার, কতটা প্রয়োজন, আর সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই কাজটা আপনারা করতে পারবেন। মনে করুন কারো কোলেস্ট্রল হাই রয়েছে, সে যদি প্রেশার হাই রয়েছে, সে ট্রেডমিলে উঠলে তার হার্ট অ্যাটাক হতে পারে, তার অসুস্থ হতে পারে। তো সেই জন্য মেডিকেল টেস্ট মাস্ট। মোটামুটি ক ঘন্টা করা উচিত নর্মাল যদি কেউ সুস্থ থাকে? তার মোটামুটি 1 ঘন্টা পার ডে। 1 ঘন্টা আমি মনে করি, যার আয়রন নেওয়ার ক্যাপাসিটি নেই, কার্ডিও যদি 1 ঘন্টা করে, এমনি দৌড়ালো, দৌড় করে, বা এমনি কার্ডিও যেসব পিটি এক্সারসাইজ রয়েছে বা যোগা টাইপের যে এক্সারসাইজ আসন রয়েছে, এগুলো করলেই ফিট থাকা যায়। বেশ, আমরা আপাতত এই সেগমেন্টটা শেষ করছি, আবার পরের সেগমেন্টে পলিটিক্যাল সুবোধ অধিকারীকে নিয়ে ফিরে আসছি। কিসের ডাকে মাঠে নেমেছি যখন ভালোবেসেছি, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। শপথ নিয়ে চলো এগিয়ে যাই একসঙ্গে আজ আমরা সবাই, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আকাশ যতই ভয় দেখা, তুমি থেমো না, সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। এসো আমার সঙ্গে, এসো আজ সেজে এসো তোমার যুদ্ধ সাজ, হাত নেড়ে ডাকছি তোমায় আজ, ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ, আমাদের হাতে সময় অল্প তাই, এসো বন্ধু।
সবাই হাত লাগায় এসো আমার সঙ্গে দেখতে পাচ্ছি যে দুপাশে প্রচুর মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং মহিলারা প্রচুর, বিশেষত তারা ছবি তোলার জন্য দাঁড়িয়ে রয়েছেন, ঢাক বাজছেন। আমি যেটা বলছি, ঢাকিদের একটা ভালো ইনকাম হচ্ছে, আর এখানে মনে হয় সম্ভবত ক্যান্ডিডেট ঢুকবেন, তার জন্য আমরা বরং একটু সাইডে এসে দাঁড়াই। হ্যাঁ, আমরা একটু সাইডে দাঁড়িয়ে একটু কথা বলি, কারণ এখানে মা মনসা মন্দির 1961 হালিশহর দক্ষিণ খাসবাটি। তো এখানে তিনি যাবেন, প্রচার করবেন। একটা জিনিস আমি জানি না, আমি জিজ্ঞেস করতে পারবো কিনা, ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করবো যে ভোট এলে বিভিন্ন প্রার্থীরা কি একটু দেবতাদের প্রতি বেশি অনুরক্ত হয়ে পড়েন, এই প্রশ্নটা আমার থাকবে। কারণ আমরা দেখি প্রত্যেকটি মন্দিরে তারা যান এবং প্রচুর মানুষ, আমি দেখাতে বলবো প্রচুর মানুষ এখানে হাজির হয়েছেন, তারা তাকে ঘিরে ধরেছেন এবং তিনি ভেতরে যাচ্ছেন, পুজো দিতে যাচ্ছেন। আমরা অনেক দূর থেকে দেখাচ্ছি, কারণ সামনে গিয়ে ওই ভিড় আমরা অনেকক্ষণ ধরে খেয়েছি, ভিড়ে ধাক্কা খেয়েছি। ধাক্কা খাওয়ার পর আমরা একটু এদিকে চলে আসো, ভিড়ের ধাক্কা খাওয়ার পর আমরা ডিসাইড করেছি যে আমরা আর ভিড়ে যাব না, আমরা দূর থেকেই কথা বলবো এবং দূর থেকে কথা বলার পর লাস্ট আমরা ক্যান্ডিডেটের সঙ্গে চলতেই কিছু প্রশ্ন করার চেষ্টা করব, যদি আমরা উত্তর পাই। ডে উইথ দ্য ক্যান্ডিডেট উইথ সুবোধ অধিকারী, দেখতে থাকুন। আপনার কাছাকাছি আসার জায়গা পাচ্ছিলাম না, এতটাই ভিড়, এত মানুষ আপনাকে ঘিরে দেখছে। এই রেসপন্সটা কেমন লাগছে আপনার? এই প্রথমে বলি, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের চেয়ারম্যান হাউস, সেই কাজ চেয়ারম্যানের মারফতে অঞ্চলে হয়েছে। তাই মানুষের ব্যাপক সাড়া মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে। আপনারা নিশ্চয়ই দেখছেন মানুষ আগামী বিধানসভা নির্বাচনে বীজপুরের বিধায়ক এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয় আপনাদের সামনে পদক করে এগিয়ে আসছে। তো আমি বারবারই আপনার থেকে পিছিয়েই পড়ছি, কারণ এত মানুষ এবং ইন্টেরিয়র জায়গাগুলোতে আপনি প্রচার করছেন, মানুষের বয়স্ক মানুষরা আপনাকে আশীর্বাদ করছে। আমরা একই কথা বারবার কি, আমরা 365 ঘন্টা মানুষের সুখে দুঃখে সবসময় আমাদের পাশে পাই, আমাদের জনপ্রতিনিধি কাউন্সিলরদেরও পাশে পাই। আমাকে যখন দেখেছে এই যে কাকিমা বলে, জেঠিমা বলে, পাড়ার কাকু বলে, এই যে একটা সংযোগ, এইটা কি আপনার বিশেষ ইউএসপি? না, আমরা জনপ্রতিনিধি মানেই তো মানুষের সাথে সঙ্গে থেকে কাজ করতে হবে। আমরা সেই প্রতিশ্রুতি মানুষ যে দুহাত ধরে আশীর্বাদ করে, গণদেবতা যে আশীর্বাদ থাকে, আমরা জনপ্রতিনিধিকে সুবিধা প্রোগ্রাম হোক, অনুষ্ঠান হোক, উন্নয়ন হোক, যেন আমরা পাশে পাই। যাকে দুহাত ধরে আশীর্বাদ দেয়, ভোট দেয়, জনপ্রতিনিধিকে তাদের পাশে পেতে চায়। আর জনপ্রতিনিধি যারা হয় তাদেরও কর্তব্য মানুষের পাশে থাকা। ঠিক আছে স্যার, প্রচন্ড ব্যস্ত আমরা স্যার, চলো না। এবং একটা জিনিস আমি নোটিস করছি যে সাধারণত ক্যান্ডিডেটরা হেঁটে হেঁটে বেরিয়ে যায়, আপনি একেবারে গলি থেকে ইন্টেরিয়র গলির ভেতরে ঢুকছেন। ডোর টু ডোর আমাদের ক্যাম্পেইনিং ডে ডোর টু ডোর, প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় গলিতে আমরা সেই জায়গাটা আমরা যাই, মানুষের কাছে পৌঁছাই, মানুষের আশীর্বাদ। যে ওনারা বাড়িতে ছুটির দিন বাড়িতে ছিলেন এবং বাড়িতে রেস্ট নিচ্ছিলেন, বাড়ি থেকে বেরিয়ে এলেন ক্যান্ডিডেটকে দেখে, এটাও একটা জিনিস দেখার মতো বিষয় আমি বলবো।
যে সাধারণত আমরা দেখি যে রাজনীতি থেকে মানুষ রাজনীতির নেতাদের থেকে দূরে সরে যায়, মানুষ বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছেন, সেলফি তুলছেন এবং এই দৃশ্যগুলো বোধহয় কোথাও গিয়ে বোঝায় যে হাওয়া কোন দিকে আছে বা হাওয়া কার দিকে আছে। চলো বজ্রপাত আর হোক আওয়াজ, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আকাশ যতই ভয় দেখা, তুমি থেমো না, সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। এসো আমার সঙ্গে এসো আজ, সেজে এসো পশ্চিমে বহমান পূর্ণ জাহ্নবী, ভাগীরথীর তীর, হুগলি নদী, তার সামনে অস্তগামী সূর্য। আজকের মতো হালিশহর, কাঁচরাপাড়া সহ বীজপুর বিধানসভা, দুটি পৌরসভা রয়েছে, হালিশহর এবং কাঁচরাপাড়া, এই গোটা এলাকাটা আমরা ঘুরে দেখলাম। আমাদের সঙ্গে থাকলেন এই অঞ্চলের বীজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুবোধ অধিকারী। তার সঙ্গে আমরা ঘুরে দেখলাম, বোঝার চেষ্টা করলাম, মানুষের সঙ্গে কথা বললাম, রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা বললাম এবং এখানকার সাধারণ মানুষজনের সাথে কথা বললাম, বোঝার চেষ্টা করলাম রাজনীতির হাল হকিকত। আপাতত WBTTর এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আরও একটি এপিসোডে অন্য কোনো প্রার্থীর সঙ্গে এ ডে উইথ দ্য ক্যান্ডিডেটে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে। এসো আমার সঙ্গে এসো আজ,